ওয়েলকাম টু অল ভিউয়ার্স টু মাই চ্যানেল। আজ আমি আলোচনা করব মৃত্তিকা সৃষ্টির উপাদান বা নিয়ন্ত্রক অর্থাৎ এলিমেন্টস অর কন্ট্রোলিং ফ্যাক্টরস অফ সয়েল ফরমেশন। আমরা সকলেই জানি ভূপৃষ্ঠের সর্বত্র একই ধরনের মাটি দ্বারা গঠিত নয়। মাটি সৃষ্টির প্রক্রিয়া অত্যন্ত জটিল। ভিন্ন ভিন্ন শর্তাবলীর কারণে বিভিন্ন মৃদ উৎপাদী উপাদানগুলির যৌথ মিথস্ক্রিয়ায় জন্ম নেয় নতুন নতুন মৃত্তিকা। এরা ভৌত ও রাসায়নিক বিচারে সম্পূর্ণ স্বতন্ত্র। মৃত্তিকা স্তরের গঠন স্বকীয়তা যেসব বিচিত্র শর্তসমূহের উপর নির্ভরশীল সেগুলিকে রাশিয়ার বিখ্যাত মৃৎবিজ্ঞানী ডকুচেভ চারটি প্রধান ভাগে ভাগ করেছেন। রুশ মৃত্তিকা বিজ্ঞানী ভি ডকুচেভ 1889 সালে স্টেপ তৃণভূমি অঞ্চলের মৃত্তিকা সম্পর্কে গবেষণা করার সময় জলবায়ু, জীবজগৎ, শিলা ও সময়কে মৃত্তিকা সৃষ্টির চারটি নিয়ন্ত্রক হিসাবে উল্লেখ করেছিলেন। তার সমীকরণটি ছিল S=F অফ ClOPT, যেখানে S মৃত্তিকা, F কার্যকারণ, Cl জলবায়ু ও জীবজগৎ, P আদিশিলা বা জনকশিলা এবং T সময় বোঝায়। পরবর্তীকালে 1941 সালে বিখ্যাত মার্কিন বিজ্ঞানী এইচ জেনি মনে করেন যে মৃত্তিকা সৃষ্টির ক্ষেত্রে ভূপ্রকৃতিরও যথেষ্ট প্রভাব আছে। এজন্য তিনি 1958 সালে মৃত্তিকা সৃষ্টির ক্ষেত্রে ডকুচেভের চারটি নিয়ন্ত্রকের পরিবর্তে পাঁচটি নিয়ন্ত্রকের উল্লেখ করেন। জেনির সমীকরণটি ছিল S=F অফ ClORPT, যেখানে আর বলতে তিনি ভূপ্রকৃতি বা রিলিফকে বুঝিয়েছেন। অধিকাংশ মৃত্তিকা বিজ্ঞানী জেনি প্রদত্ত ওই পাঁচটি উপাদানকেই মৃত্তিকা সৃষ্টির মুখ্য নিয়ন্ত্রক হিসাবে মেনে নিয়েছেন। সুতরাং বলা যেতে পারে প্রধানত জলবায়ু, জীবজগৎ, ভূপ্রকৃতি, আদিশিলা বা জনকশিলা এবং সময় এই পাঁচটি নিয়ন্ত্রকের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে বা যৌথ ক্রিয়ায় কোনো স্থানে মৃত্তিকা সৃষ্টি হয়। মৃত্তিকা সৃষ্টিকারী নিয়ন্ত্রকগুলির প্রভাবের প্রকৃতি ও মাত্রার তারতম্যের ভিত্তিতে এগুলিকে দুটি ভাগে ভাগ করা যায়। এক, সক্রিয় নিয়ন্ত্রকসমূহ। এগুলি হলো জলবায়ু ও জীবজগৎ। এই দুটি নিয়ন্ত্রকের জন্যই মূল বা জনকশিলা রেগলিতে এবং রেগলিত মৃত্তিকায় পরিণত হয়, তাই এদের বলে সক্রিয় বা প্রত্যক্ষ নিয়ন্ত্রক। দুই, নিষ্ক্রিয় নিয়ন্ত্রকসমূহ। এগুলি হলো ভূপ্রকৃতি, আদিশিলা এবং সময়। এই তিনটি হলো মৃত্তিকা সৃষ্টির নিষ্ক্রিয় উপাদান, অর্থাৎ এগুলি মৃত্তিকা সৃষ্টিতে পরোক্ষ ভূমিকা গ্রহণ করে। যে কোনো মৃত্তিকাই এইসব উপাদানের মিথস্ক্রিয়ার ফলশ্রুতি, যদিও স্থানীয়ভাবে কখনো কখনো কোনো কোনো উপাদান অধিকতর প্রভাব বিস্তার করে থাকে। চলো আমরা একে একে এই উপাদানগুলি কিভাবে মৃত্তিকা সৃষ্টিতে ভূমিকা গ্রহণ করে তা জেনে নিই। কোনো অঞ্চলের জলবায়ু সেই অঞ্চলের মৃত্তিকা গঠনে প্রধান, সক্রিয় ও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জলবায়ুর প্রধান দুটি উপাদান বৃষ্টিপাত ও উষ্ণতা বা তাপমাত্রা প্রথমে আবহবিকারের মাধ্যমে আদি বা মূল শিলাকে চূর্ণ বিচূর্ণ করে রেগলিতে পরিণত করে। এরপর এই রেগলিতের সঙ্গে মিশে যে জৈব পদার্থ মৃত্তিকা সৃষ্টিতে অসামান্য ভূমিকা গ্রহণ করে সেই জৈব পদার্থের উৎস উদ্ভিদ ও প্রাণীজগৎ। এই উদ্ভিদ ও প্রাণীজগতের প্রকৃতি ও বন্টন নিয়ন্ত্রণ করে বৃষ্টিপাত এবং উষ্ণতা। যে কোনো স্থানে মৃত্তিকা সৃষ্টির ক্ষেত্রে জলবায়ুর তৃতীয় উপাদান হিসাবে বায়ু প্রবাহেরও কিছুটা প্রভাব লক্ষ্য করা যায়। আমরা একে একে এই নিয়ন্ত্রকগুলি আলোচনা করব। চলো জেনে নেই বৃষ্টিপাতের পরিমাণ ও তীব্রতা মৃত্তিকা সৃষ্টিতে কী ভূমিকা গ্রহণ করে। বৃষ্টিপাতের পরিমাণের উপর নির্ভর করে শিলার রাসায়নিক আবহবিকার। আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে বেশি বৃষ্টিপাতের জন্য শিলা দ্রুত চূর্ণ বিচূর্ণ ও বিয়োজিত হয়। এজন্য আর্দ্র ক্রান্তীয় অঞ্চলের মৃত্তিকায় কাদার পরিমাণ বেশি থাকে। বৃষ্টিপাতের পরিমাণ মৃত্তিকায় ধৌত প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে, যেমন অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে মৃত্তিকার ওপরের স্তর থেকে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম প্রভৃতি দ্রবণীয় খনিজ উপাদানগুলি অপসারিত হয়। এর ফলে মৃত্তিকা আম্লিক প্রকৃতির হয়ে যায়। অপরদিকে শুষ্ক অঞ্চলে ধৌত প্রক্রিয়া কম হয় বলে এই ক্ষারীয় উপাদানগুলি মৃত্তিকার ওপরের স্তরেই থেকে যায়। বৃষ্টিপাত বেশি হলে অধিক গাছপালা জন্মায়, এজন্য জৈব পদার্থের সঞ্চয় বেড়ে যায়। তার ফলে মৃত্তিকার নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়। অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে দ্রবণীয় উপাদানসমূহ সূক্ষ্ম কাদাকণা,
দ্রবীভূত জৈব পদার্থ প্রভৃতি ভূপৃষ্ঠ থেকে অনেক গভীরে গিয়ে সঞ্চিত হয়। এর ফলে মৃত্তিকার গভীরতা বাড়ে। বৃষ্টিপাতের পরিমাণ কম হলে মৃত্তিকার গভীরতা কমে যায় এবং তার ফলে মৃত্তিকার স্তর বা হরাইজন সৃষ্টি বাধাপ্রাপ্ত হয়। বৃষ্টিপাত বেশি হলে ক্যালসিয়াম কার্বনেট কার্বনেশন পদ্ধতির মাধ্যমে ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয়ে মৃত্তিকার অনেক গভীরে চলে যায়। অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে বাষ্পীভবন বেশি হলে মৃত্তিকার ওপরের স্তর থেকে বালি বা সিলিকার অক্সাইড অপসারিত হয়ে লোহা ও অ্যালুমিনিয়াম অক্সাইড পড়ে থাকে। এর ফলে সেখানে আম্লিক পেডাল ফার মৃত্তিকা সৃষ্টি হয়, যেমন ল্যাটেরাইট মৃত্তিকা। আবার স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে বাষ্পীভবন বেশি হলে মৃত্তিকার গভীর থেকে ক্যালসিয়াম কার্বনেট ও লবণ কৈশিক প্রক্রিয়ায় উঠে এসে মৃত্তিকার ওপরের স্তরে সঞ্চিত হয়। ফলে ক্ষারকীয় পেডোক্যাল মৃত্তিকা গঠিত হয়, যেমন চেস্টনাট বা চার্নোজেম মৃত্তিকা। বৃষ্টিপাত বেশি হলে মৃত্তিকায় হাইড্রোজেন আয়নের পরিমাণ বৃদ্ধি পায়, ফলে পিএইচের মান হ্রাস পায়। এইভাবে বৃষ্টিপাত বিভিন্ন রকমের মৃত্তিকা সৃষ্টিতে বিশেষ ভূমিকা পালন করে। এখানে কম বৃষ্টিপাতযুক্ত অর্থাৎ শুষ্ক অঞ্চলের মৃত্তিকা পেডোক্যাল এবং বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল অর্থাৎ আর্দ্র অঞ্চলের একটি মৃত্তিকা পেডাল ফারের তুলনা এই স্লাইডের মাধ্যমে তুলে ধরা হলো। এবারে আলোচনা করব জলবায়ুর আরেকটি উপাদান উষ্ণতা বা তাপমাত্রার মৃত্তিকা সৃষ্টিতে কী ভূমিকা। অধিক উষ্ণতা ধৌত প্রক্রিয়ায় বাধাদান করে এবং দ্রবণীয় লবণকে উপরে উঠতে সাহায্য করে। যেখানে অধিক আর্দ্রতা ও উষ্ণতা সবুজ বনভূমি সৃষ্টিতে সহায়তা করে, সেখানে জীবাণুর অধিকতর সক্রিয়তা জৈব পদার্থের পচনকে ত্বরান্বিত করে। অপরপক্ষে অল্প উষ্ণতা বাষ্পীভবনের মাত্রাকে কমিয়ে দেয় এবং ধৌত প্রক্রিয়াকে সাহায্য করে ও সেই সঙ্গে পচন প্রক্রিয়াকে ধীর করে দেওয়ার মাধ্যমে জৈব পদার্থের সঞ্চয় ঘটায়। এইভাবে উষ্ণতা আদিশিলায় রাসায়নিক ও জৈবিক আবহবিকারকে এবং জৈব পদার্থের পচন প্রক্রিয়ার গতিকে নিয়ন্ত্রণ করে। তাপমাত্রা মৃত্তিকার বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রিত করে। তাপমাত্রা বাড়লে আবহবিকারের সক্রিয়তা বাড়ে। অধিক তাপমাত্রায় আবহবিকারের প্রক্রিয়া অনেক গভীর পর্যন্ত প্রসারিত হয় এবং তার ফলে রেগুলিতর স্তর পুরু হয়ে গড়ে ওঠে এবং গভীর মৃত্তিকা সৃষ্টি হয়। বিজ্ঞানী ভ্যান হফ বলেছেন, প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়লে মৃত্তিকায় রাসায়নিক বিক্রিয়ার গতি দ্বিগুণ বা 3 গুণ বাড়ে। এজন্য শীতপ্রধান নাতিশীতোষ্ণ অঞ্চলের তুলনায় উষ্ণপ্রধান ক্রান্তীয় অঞ্চলে মৃত্তিকা সৃষ্টির হার দ্রুত হয় এবং মৃত্তিকা পরিলেখও দ্রুত পরিণতি লাভ করে। তাপমাত্রা বৃদ্ধি পেলে মৃত্তিকার জৈব পদার্থ ও নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যায়। তাপমাত্রা বেড়ে গেলে রাসায়নিক বিয়োজন বৃদ্ধি পায় বলে মৃত্তিকায় কাদা জাতীয় খনিজ যেমন কেওলিনাইট, ইলাইট, মন্টমোরিলোনাইট প্রভৃতির পরিমাণ বেড়ে যায়। আর্দ্র অঞ্চলে তাপমাত্রা বাড়লে সিলিকা এবং সেস্কুই অক্সাইডের অনুপাত কমে যায়। তাপমাত্রা ও বৃষ্টিপাত উভয়ই বেশি হলে জারণ প্রক্রিয়া সক্রিয় হয় এবং তার ফলে মৃত্তিকার রং হয় লাল বা বাদামি। অন্যদিকে আর্দ্র অঞ্চলে তাপমাত্রা কম থাকলে মৃত্তিকার রং হয় ধূসর বা হলুদ। বেশি তাপমাত্রার জন্য মরু অঞ্চলের মাটি শুষ্ক হয় এবং তার লবণতাও বেশি থাকে। তাহলে দেখো, তাপমাত্রা তারতম্য অনুযায়ী বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের মৃত্তিকা সৃষ্টি হয়। যেমন শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলে পর্জল মৃত্তিকা, উপক্রান্তীয় অঞ্চলে হলুদ ও লাল বর্ণের মৃত্তিকা, আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। আবার দেখো, বৃষ্টিপাত ও তাপমাত্রার মতো অতটা গুরুত্বপূর্ণ না হলেও কোনো কোনো মৃত্তিকা সৃষ্টিতে বায়ুপ্রবাহেরও কিছুটা প্রভাব আছে। মৃত্তিকা অপসারণ ও পরিবহনের মাধ্যমে বায়ুপ্রবাহ মৃত্তিকা গঠন প্রক্রিয়াকে প্রভাবিত করে। যেমন বায়ুপ্রবাহের মাধ্যমে মধ্য এশিয়ার গোবি মরুভূমি থেকে বালিরাশি উড়ে এসে উত্তর চীনের হুয়াংহো নদীর উপত্যকায় সঞ্চিত হয়ে লোয়েস মাটি সৃষ্টি করেছে। মরুভূমির সূক্ষ্ম বালুকণা বায়ুপ্রবাহের মাধ্যমে বহু দূরে সঞ্চিত হয়ে সেখানে বেলে মাটি সৃষ্টি করে। এখানে একটু জানিয়ে রাখি, জলবায়ুর প্রভাবে গঠিত মাটিসমূহ একটোডায়নামোমরফিক মাটি নামে পরিচিত, যেমন কৃষ্ণ মাটি, চার্নোজেম মৃত্তিকা ইত্যাদি। এখন আলোচনা করব মৃত্তিকা সৃষ্টির আরেকটি প্রত্যক্ষ বা সক্রিয় উপাদান জীবজগৎ সম্পর্কে। জীবজগতের দুটি প্রধান অংশ, একটি হলো উদ্ভিদ, অন্যটি প্রাণী। এর মধ্যে উদ্ভিদ জগৎ মৃত্তিকা গঠনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। উদ্ভিদের শিকড় শিলায় প্রবেশ করে এবং জল ও বাতাসের চলাচলের পথ সৃষ্টি করে দেয়।
উদ্ভিদের মূল বা শিকড় মাটির নিচে যখন মরে যায় ও পচে যায় তখন একাধিক জৈব অ্যাসিড নির্গত হয়। জীবন্ত শিকড় থেকে কার্বনিক অ্যাসিড ও অন্যান্য পদার্থ নির্গত হয়। অন্তঃপ্রবাহী জলধারার সঙ্গে এই সব অ্যাসিড ও অন্যান্য পদার্থ মিশে শিলা ও খনিজ পদার্থের সঙ্গে বিক্রিয়া করে মৃত্তিকা গঠনে সাহায্য করে। মৃত্তিকার গঠন প্রক্রিয়ায় প্রাণীজগতের অবদান প্রধানত যান্ত্রিক প্রকৃতির। পিঁপড়ে, কেঁচো, ইঁদুর ইত্যাদি প্রাণী মাটিতে গর্ত খুঁড়ে বিভিন্ন স্তরের উপাদানের মধ্যে মিশ্রণ ঘটায়, ফলে মাটি উর্বর হয়। জৈব পদার্থ বেশি থাকলে মাটিতে হিউমাসের পরিমাণ বেশি হয় এবং মাটির রং হয় কালো। হিউমাস সমৃদ্ধ মাটি পুষ্টিমৌল সম্পন্ন হয়। মৃত্তিকার স্তর গঠনে উদ্ভিদ ও প্রাণীজগতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। জৈব পদার্থের পরিমাণ বেশি হলে মাটির স্তর পুরু ও খনিজ সমৃদ্ধ হয়। মৃত্তিকার জৈব পদার্থের যোগান ও বিশ্লেষণ, মৃত্তিকার গঠনশৈলী, দৃঢ়তা, মৃত্তিকার পুষ্টির চক্রাকার আবর্তন ইত্যাদি উদ্ভিদ ও জীবজগতের প্রভাবেই সম্ভব হয়। তৃণাচ্ছাদিত অঞ্চলে জৈব পদার্থের পরিমাণ বেশি হয়, ফলে এখানের মাটির জলধারণ ক্ষমতা বেশি হয়। উদ্ভিদের দেহাবশেষ বিয়োজিত হয়ে খনিজ পদার্থ সৃষ্টি হয়। যেসব উদ্ভিদের পাতায় ক্যালসিয়াম, পটাশিয়াম প্রভৃতি ধাতব পদার্থ থাকে সেসব পাতা পচে অম্লধর্মী মাটি গঠন করে, যেমন পাইন বনভূমির মাটি অম্লধর্মী। মাটির উৎপত্তি এবং মাটিকে বিভিন্ন ভৌত ও রাসায়নিক চরিত্র প্রদানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জীবাণুর অবদান যথেষ্ট বেশি থাকে। জীবাণুর প্রকৃতি ও সংখ্যার ওপর মাটির গঠন ও এর গুণাবলী নির্ভরশীল। জৈব পদার্থের একমাত্র উৎসরূপে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষকে জীবাণুকুল বিয়োজিত করে হিউমিফিকেশন প্রক্রিয়ায় হিউমাসে পরিণত করে। হিউমাস গঠনের সঙ্গে সঙ্গে জীবাণুকুল একে আরও ভেঙে দিয়ে এর মধ্যেকার বিভিন্ন খনিজকে পৃথক করে ও এক খনিজের সঙ্গে অন্য খনিজের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে নতুন খনিজ তৈরি করে। খনিজের মাধ্যমে এভাবে জৈব পদার্থ মাটিতে ফিরে আসে। এর ফলে মাটি পুষ্টিমৌল সমৃদ্ধ হয় এবং এভাবে মাটির পুষ্টির চক্রাকার আবর্তন বজায় থাকে। মাটির ওপরের স্তর বা নিচের স্তরে উদ্ভিদ কোষ বিয়োজনে ফাঙ্গাস ও ব্যাকটেরিয়ার ভূমিকার জন্য ওপর ও নিচের স্তরে মাটি উর্বর হয় তথা নাইট্রোজেন আবদ্ধ হয়। উদ্ভিদের দেহাবশেষ জীবাণুর দ্বারা বিয়োজিত হয়ে যে খনিজের সৃষ্টি করে তা মাটির চারিত্রিক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। এরপর আমরা আলোচনা করব মৃত্তিকা সৃষ্টির নিষ্ক্রিয় বা পরোক্ষ উপাদান বা প্যাসিভ ফ্যাক্টরস নিয়ে। প্রথমেই আমরা আলোচনা করছি জনক শিলা বা আদিশিলা বা পেরেন্ট মেটেরিয়ালের প্রভাব সম্পর্কে। মৃত্তিকা বিভিন্ন উপাদানের সমন্বয়ে গঠিত। মৃত্তিকা দেহ গঠন করতে যে পদার্থ সবচেয়ে বেশি পরিমাণে লাগে তার উৎসকে মূল উপাদান বলে। নিরেট শিলা কিংবা বিয়োজিত শিলা সাধারণত মাটি গঠনের প্রধান উৎস হওয়ায় একে জনক বা আদি শিলাও বলা হয়। খনিজ, জৈব ও অজৈব পদার্থের মিশ্রণে গড়ে ওঠে মাটির মূল উপাদান, তবে মূল উপকরণ হিসাবে খনিজের প্রাধান্যই বেশি থাকে। সাধারণত গ্রানাইট, নিস ইত্যাদি আম্লিক শিলারূপে, অ্যান্ডেসাইট, ডায়োরাইট মধ্যবর্তী শিলারূপে, ব্যাসল্ট, ডলোরাইট ক্ষারকীয় শিলারূপে, পেরিডোটাইট, সার্পেন্টাইন অতি ক্ষারকীয় শিলারূপে এবং চুনাপাথর, মার্বেল, কার্বনেট শিলারূপে মাটির গঠনে আদি শিলার ভূমিকা পালন করে। এছাড়াও মাটি গঠনে সঞ্চিত পলিও মূল উপাদান রূপে কাজ করে থাকে। আদিশিলা মাটি গঠনে যে প্রভাব ফেলে তা হল মৃত্তিকার মূল উপাদান দ্বারা মাটির ভৌত ও রাসায়নিক ধর্ম যথা গ্রথন, কাঠামো, জলধারণ ক্ষমতা, বর্ণ, পিএইচের মান প্রভৃতি নিয়ন্ত্রিত হয়। এজন্য বিভিন্ন শিলায় বিভিন্ন ধরনের মাটি গঠিত হতে দেখা যায়। যেমন গ্রানাইট ও নিস শিলায় ফেলসপারের পরিমাণ বেশি থাকলে কাদামাটির সৃষ্টি হয়। ব্যাসল্ট শিলা থেকে কৃষ্ণ মৃত্তিকা, ল্যাটেরাইট ও লাল মাটি সৃষ্টি হয়। চুনাপাথর ও মার্বেল থেকে রেঞ্জিনা মাটি এবং সিলিকা সমৃদ্ধ শিলা থেকে পর্জল মাটি গড়ে ওঠে। আদিশিলার প্রভাব সর্বাধিক হলে এন্ডোডাইনামোমরফিক মাটির উৎপত্তি হয়, যেমন লিথোসল, রেগোসল ও অ্যালুভিয়াম। খনিজ লবণ, চুনাপাথর ও কোয়ার্জ সমৃদ্ধ মাটির রং সাদা, ধূসর ও কখনো কখনো অলিভ সবুজ হয়। আদিশিলার খনিজ ফেলসপার হলে কাদামাটি সৃষ্টি হয়। কাদামাটি বেশি হলে তা মাটির বিভিন্ন ধরনের কাঠামো গঠনে সাহায্য করে। আদিশিলা পেরিডোটাইট ও সার্পেন্টাইন হলে মাটি ক্ষারধর্মী হয়। আবার আদিশিলায় চুনের পরিমাণ বেশি থাকলে মাটি শক্ত গঠনের হয়, আর সোডিয়াম যৌগ বেশি থাকলে কণাগুলি বিচ্ছিন্ন হয় ও গঠন দুর্বল হয় ও মাটি অনুর্বর হয়।
কখনো কখনো আদিশিলায় গঠিত মাটি অন্যত্র পরিবাহিত হয়ে পলিমাটি অর্থাৎ পরিবাহিত মাটি গঠন করে। যদি মাটি আদিশিলার উপর অবস্থান করে তখন তা স্থিতিশীল মাটি হয়। এরপর আলোচনা করব ভূপ্রকৃতি বা টোপোগ্রাফির প্রভাব নিয়ে। ভূপ্রকৃতি মৃত্তিকার মধ্যে মূলত আর্দ্রতা ও জলের চলাচলকে নিয়ন্ত্রণ করে। এর ফলে জল নিকাশি ব্যবস্থা ত্বরান্বিত অথবা বাধাপ্রাপ্ত উভয়ই হতে পারে। ভৌম জলস্তরের উত্তল বা অবতল অবস্থা ভূপ্রকৃতির ওপর নির্ভর করে। সব অবস্থায় মৃত্তিকা গঠন প্রক্রিয়াকে প্রভাবিত করে। পার্বত্য ভূপ্রকৃতিতে মাটি গঠনে জনকশিলার প্রভাব বেশি। ভূমির ঢাল বেশি হওয়ায় বিচূর্ণীকৃত পদার্থ সহজেই অপসারিত হয় বলে মৃত্তিকার স্তর গঠন প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়। ফলে মৃত্তিকা অপরিণত বা নবীন অবস্থায় থাকে। এই ধরনের নবীন মৃত্তিকার সঙ্গে বড় বড় পাথর, শিলাখণ্ড, বোল্ডার ইত্যাদি মিশে যে মৃত্তিকার সৃষ্টি হয় তাকে কঙ্কালসার মৃত্তিকা বলে। এই মাটি অপরিণত ও বয়সে নবীন। জৈব পদার্থের পরিমাণ কম থাকে। উপত্যকার উচ্চ অংশ থেকে নিম্ন অংশ পর্যন্ত মৃত্তিকার পরিলেখের পর্যায়ক্রমিক পরিবর্তন লক্ষ্য করা যায়। একে মাটির ক্যাটেনা বলে। ল্যাটিন শব্দ ক্যাটেনার অর্থ চেইন বা শৃঙ্খল। ঢালের উচ্চ অংশ থেকে নিম্ন অংশ পর্যন্ত পর্যায়ক্রমে লালচে, হলদে, ধূসর প্রভৃতি মাটি দেখা যায়। উচ্চ পার্বত্য অঞ্চলে উত্তম জল নিকাশি ব্যবস্থা থাকলে মৃত্তিকা লালচে রঙের হয়। মধ্যভাগে জল নিকাশি ব্যবস্থা মাঝারি হলে মৃত্তিকার রং হলদে এবং নিম্নাংশে জল নিকাশি ব্যবস্থা দুর্বল হলে মৃত্তিকা সবুজ, ধূসর, নীলচে ধূসর থেকে স্বাভাবিক ধূসর রঙের হয়। পার্বত্য অঞ্চলে বিভিন্ন উচ্চতায় বিভিন্ন ধরনের জলবায়ু বিরাজ করায় নানা ধরনের মৃত্তিকা গঠিত হয়। উত্তর গোলার্ধে পর্বতের দক্ষিণমুখী ঢাল অধিকতর উষ্ণ, আলোকিত ও আর্দ্র থাকে। এখানে ক্ষারধর্মী চুনময় মাটি সৃষ্টি হয়। দক্ষিণ গোলার্ধে এর বিপরীত অবস্থা লক্ষ্য করা যায় এবং আম্লিক মাটির সৃষ্টি হয়। ভূমির ঢাল অবতল হলে মৃত্তিকা সঞ্চয়ের উপযোগী পরিবেশ গড়ে ওঠে। আবার ওই ঢাল উত্তল হলে ক্ষয়কার্যের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। ভূমির একই ঢালে উত্তল ও অবতল অংশে ভিন্ন প্রকৃতির মৃত্তিকা গড়ে ওঠে। একই ঢালের ঊর্ধ্বাংশে মৃত্তিকার ক্ষয় বেশি ও জৈব পদার্থের সঞ্চয় কম হয়, কিন্তু নিম্নাংশে মৃত্তিকার গভীরতা ও জৈব পদার্থের সঞ্চয় বেশি হয়। খাড়া ঢালযুক্ত ভূমিভাগে ক্ষয়কার্য বেশি এবং অনুশ্রবণ অপেক্ষা পৃষ্ঠপ্রবাহ বেশি হওয়ায় ভূমিভাগ উদ্ভিদহীন হয়ে পড়ে। এক্ষেত্রে মৃত্তিকা অগভীর হয় এবং বোল্ডার, নুড়ি, পাথর, কাঁকর, বালি ইত্যাদিতে পরিপূর্ণ থাকে। সবশেষে মৃত্তিকা সৃষ্টির ক্ষেত্রে যে প্রভাবকের কথা বলবো তা হলো ভূমির বয়স বা সময়, এজ অফ সয়েল। রেগুলিত থেকে পরিণত মাটি সৃষ্টি হতে যে সময়ের প্রয়োজন হয় তাকে মাটি সৃষ্টির সময় বলে। মাটি গঠনে সময়ের ভূমিকা সঠিকভাবে নির্ণয় করা মুশকিল হলেও দেখা গেছে যে অপ্রবেশ্য পদার্থ অপেক্ষা বেলে পাথরের ন্যায় প্রবেশ্য পদার্থে মাটি গঠন দ্রুত গতিতে সংঘটিত হয়। হিমবাহ সঞ্চয়ের ওপর মৃত্তিকা গঠিত হতে কয়েকশো বছর লেগে যায় এবং ভারী ব্যাসল্টের উপর মৃত্তিকা গঠন হতে আরও অনেক বেশি সময় লাগে। মূল উপকরণ থেকে মাটি সৃষ্টি হতে দীর্ঘ সময় লাগে। 2 থেকে 2.5 সেমি মৃত্তিকা সৃষ্টি হতে কয়েকশো বছর লেগে যায়। মৃত্তিকা গঠনের জন্য যে দীর্ঘ সময় লাগে তা নির্ভর করে আবহাওয়ার বিভিন্ন উপাদান, ভূমিরূপ, আণুবীক্ষণিক জীব প্রভৃতি কতগুলি পরস্পর সম্পর্কযুক্ত বিষয়ের উপর। অপরিণত মৃত্তিকাতে মূল উপাদানের চরিত্র প্রকট হয়। অপরিণত মৃত্তিকাতে স্তরায়ন সুস্পষ্ট নয়। মাটি দীর্ঘ সময় ধরে গঠিত হলে তা পরিণত অবস্থায় আসে। অনুকূল পরিবেশে মৃত্তিকা পরিণত অবস্থায় পৌঁছতে সময় লাগে কয়েকশো বছর, কিন্তু প্রতিকূল পরিবেশে মৃত্তিকার পরিণত অবস্থায় পৌঁছাতে সময় লাগে কয়েক হাজার বছর। পরিণত মৃত্তিকাতে স্তর সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায়। কালক্রমে নবীন মৃত্তিকা পরিণত মৃত্তিকাতে রূপান্তরিত হয়। তাহলে সময়ের উপর নির্ভর করে মৃত্তিকা পরিণত ও অপরিণত স্তর বা পরিলেখ গঠন করে। এখানে এই স্লাইডে পরিণত ও অপরিণত মৃত্তিকার যে তুলনা তা তোমাদের সামনে উপস্থাপন করা হলো। মৃত্তিকা বিজ্ঞানী মোর 1969 সালে মৃত্তিকা গঠনের দীর্ঘ সময়কে 5টি পর্যায়ে ভাগ করেছেন। এই তালিকার মাধ্যমে সেটি তুলে ধরা হলো। এই 5টি পর্যায় শেষে গঠিত নবীন মৃত্তিকা দেহকে সোলাম বলে। মৃত্তিকার বিকাশ বা উদ্ভব কতগুলি সম্মিলিত কারণের ফলাফল, যাদের একত্রে মৃত্তিকা গঠনকারী উপাদান বা সয়েল ফর্মিং ফ্যাক্টর বলে অভিহিত করা হয়। তাহলে এই ভিডিও থেকে আমরা
মৃত্তিকা সৃষ্টির উপাদান বা নিয়ন্ত্রক অর্থাৎ জলবায়ু, জীবজগৎ, জনকশিলা বা আদিশিলা, ভূপ্রকৃতি এবং ভূমির বয়স বা সময়ের প্রভাব সম্পর্কে জানতে পারলাম। এবার এগুলি অনুশীলনের জন্য রইল কিছু প্রশ্ন। প্রশ্নগুলি হলো: 1. মৃত্তিকা ক্যাটেনা কাকে বলে? 2. সোলাম কাকে বলে? 3. মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকসমূহ কী কী? মৃত্তিকা সৃষ্টিতে সক্রিয় নিয়ন্ত্রকের ভূমিকা আলোচনা করো। 4. একটোডায়নামোমরফিক এবং এন্ডোডায়নামোমরফিক মাটি বলতে কী বোঝো? যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে মন দিয়ে দেখো এবং সাথে সাথে তোমাদের পাঠ্যপুস্তকটি পড়ো, তাহলে অবশ্যই এই প্রশ্নগুলির উত্তর করতে পারবে। যদি এই ভিডিও সংক্রান্ত আর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমার ভিডিওটি কেমন লাগছে জানিও এবং ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরবর্তীকালে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।